মিম বাবুকে এখন থেকে নতুন খেলা শিখাচ্ছে, কিভাবে খেলাধুলা করতে হয়, কিভাবে ভাত মেখে খাওয়াতে হয়, কিভাবে তারপরে ভালোবাসা দেখাতে হয়, এগুলা মিম এখন শিখাচ্ছে। মিমের এখন নতুন কৌশল হচ্ছে গিয়ে যে কিভাবে মাঠে ঘাটে খেলতে হয়। আগে তো খাটে খেলতো, এখন মাঠে ঘাটে খেলা শুরু করছে। আর সেই খেলা একটু বাবুকেও শিখাচ্ছে, কারণ বাবু তো কিচ্ছু বোঝে না, বাবু তো আসলে কিছুই উঠে নাই, বাবু কচি, যে কারণে বাবুকে এখন হাতে কলম ধরে শিখাচ্ছে যে কিভাবে মাঠে ঘাটে খেলতে হয়। তো ওইদিকে মাল্টি নোংরা বিয়ে বাড়িতে গেছে গিয়ে বদনাম, মানে বিয়ে বাড়িতে গেছেই ও বদনাম করার জন্য। থাকে না যে কিছু কিছু ফ্যামিলিতে বা কিছু কিছু আশেপাশে জায়গা থেকে আসে, বিয়ে শাদীর সম্বন্ধ টম্বন্ধ আসলে পরে গিয়ে কানাকানি করে, না না ওই বাড়ির মেয়ে কিন্তু ভালো না, না না ওই বাড়ির ছেলে কিন্তু ভালো না, এরকম কুটনামি করে বিয়ে শাদী ভাঙা দেয়। তো ওখানে গেছে আবার কুটনামি করতে, কুটনামি করে মানে তাদের সে গেছে আসলে ওই বেজ্জতি করতে ওই দিকে। তো বেজ্জতি করতে গিয়ে যে নিজেই বেজ্জতি হচ্ছে সেটা কবে কে, তো সেটা আমিই বলবো, আর কেউ বলুক না বলুক সেটা আমিই বলবো। তো আরও আছে ব্যাপার স্যাপার। ওই যে খুকি এমনভাবে জায়গা দিয়া বসে আছে, তার মানে দেখলে মনে হচ্ছিল যে তার ভিতরে ওই মানে ওইখান থেকেই আমার একটা কমেন্ট করছে, কমেন্টে আমি আপনাদেরকে দেখাবো নি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো কই আমার কলজার ভাই বোনেরা কই, যারা যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, যাতে করে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায়, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আজকে একটু নতুন একজনকে নিয়ে কথা কব। সে হয়তো আপনারা চিনবেন বা চিনছেন, বা আমি নাম বলার পরে আরও চিনবেন। সে আর কেউ না, বাংলাদেশি ব্লগার অন্তু এবং বাংলাদেশি ব্লগার নূর। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে তাড়াতাড়ি কথাগুলো বলার জন্য। তো তার আগে আমি একটু কথাটাই বললা নেই, ওই যে কি বলে জানি, শারমিনের কথাটাই আগে শুরু করি। তো ওই যে আপনাদেরকে যেটাই বললাম যে শারমিন বিয়ে বাড়িতে আসলে খাইতে যায় নাই, গেছে মানুষের বদনাম করতে। যাদের বিয়েতে গেছে তাদের গায়ে হলুদ খিচুড়ি খাইতে দিছে। এটা আমি প্রথম দেখলাম যে কোনো জায়গায় আসলে খিচুড়ি খাইতে দেয় বা গায়ে হলুদে খিচুড়ি খাইতে দেয়। এটা হইতে পারে, কারণ আমি বলতেছি সামনে যাই আরও বলি। তো সেটা দেখে মানে শারমিনের নাক ছিটকানো, আমি কি বলবো আর। তো বিয়ে বাড়িতে খিচুড়ি খাইতে দেয়, এখানে এমন নিয়ম ইত্যাদি ইত্যাদি। এর আগের দিনও বলছে যে এখানে কোনো গানা বাজনা নাই, মানে ওনার আসলে গানা বাজনা ওই রং ঢলাঢলি খেলাখেলি এইটাই উনি আসলে চাইছিল, কিন্তু ওইখানে আসলে হয় নাই। তো যে কারণে তার আসলে মন ভালো না, সে যেটা চাইছে সেটা পায় নাই। ও হয়তো ভুলেই গেছে যে যেখানে বিয়ে খাইতে গেছে সেখানে তো খিচুড়ি খাইতে পারতেছে, হ্যাঁ, কিন্তু ওর যে ভাইয়ের বিয়েতে বা ভাইয়ের যে গায়ে হলুদটা গেছে সেখানে তো মানুষ খাইতেই পারে না। আর হলুদের কথা তো বাদই দিলাম, এত জমিদারি করে, অথচ তানজিলার বিয়েতেও কিন্তু তিশা সকাল সন্ধ্যা খিচুড়ি খাওয়াইছে মানুষকে। আপনারা সবাই দেখছেন, জাতি সবাই দেখছে যে কীভাবে ঢলঢলা খিচুড়ি খাওয়াইছে, বা এরকমও হয়েছে অনেক না খাওয়ায়া পর্যন্ত রাখছে। খুকিরে সারাদিন কাজকর্ম করাইছে, কিন্তু ঠিকমতো খাইতে পর্যন্ত দেয় নাই। এটা কিন্তু মানে ওদেরই কথা। তারপরে আবার এই যে আদরি মেয়েটা মারা গেছে, একদিন কিন্তু সকালে ও ভিডিও বানাইছিল যে ওই তানজিলা বাপ্পির বাসার ছাদের উপরে যে 12টার বেশি বাজে, ওরা এখন পর্যন্ত খাইতে দেয় নাই। তাহলে বুঝেন বিয়ে বাড়িতে গিয়ে মানুষ না খায়া পর্যন্ত থাকছে। আর সেইখানে যদি এই মাল্টি নোংরারা বিয়ে বাড়িতে যায়, যাওয়ার পরে যদি খিচুড়ি খাইতে দেয়, তাহলে এটা কি খারাপ হয়েছে? খারাপ হয় না, না খায়া থাকার থেকে তো ভালো হয়েছে, তাই না? খাবার না দেওয়ার থেকে ভালো হয়েছে না, খিচুড়ি খাওয়াইতেছে, সমস্যা কি? তো যেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় মাছ যেমন ইলিশ, তেমনি পদ্মার চরের জাতীয় খাবার হচ্ছে গিয়ে খিচুড়ি। শারমিন হয়তো ওর অতীতটা ভুলে গেছে। তো পোলাও যারা খায় তারা নাকি ইংলিশ, মানে ইংরেজ বলতে পারে না। তো সাদিয়ার পোলাও খাওয়া দেখা শারমিনের এই কথাটা আর কি বলছে, মানে এটা যাকে বলে যে শারমিন খোঁচা মারলো সাদিয়াকে, যে কিরে তুই এখন পোলাও খাস, তুই না এরকম সেরকম খাস। তো
আমি একটা বিষয় একটু বলি যে শারমিনের কাছে যদি ভাত রাইস হয়ে যায়, মানে ওই যে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে আসার পরে সে ভাত তার কাছে রাইস হয়ে গেছে, পানি তার কাছে ওয়াটার হয়ে গেছে, তাহলে সাদিয়া পোলাও খাইলে বা পোলাও করলে সে ইংরেজ হইলেই সমস্যা কি, ইংলিশ হইলেই সমস্যা কোথায়? আমি তো সেটা দেখি না। আর পদ্মার চরের মানুষ যে কত বছর পরে পোলাও চোখে দেখছে তা হিসাব করলে গিনেস বুকে নাম লেখাতে পারবে। কারণ তারা যে মানে কি বলবো, তারা যে খালি সারাদিন শুটকি ভর্তা, শুটকি, তারপরে ওই যে ঝাটকা মাছের পোনা, এগুলো যেহেতু পদ্মা নদী কাছেই, তো সেই হিসেবে ওখান থেকে পাওয়া যায়। আর পদ্মা যেহেতু চরাঞ্চল, তো আর ওরা তো চরেই থাকে, তাই না? তো সেই হিসাবে ওইখানে এর থেকে আর আহামরি ভালো বাজার আমার মনে হয় না যে আছে। আর যতটুকু টাকা পয়সা আছে তার মেয়েদের আছে, মানে করিম ব্যাপারীর মেয়েদের আছে, তাদের কিন্তু নাই, করিম ব্যাপারীর নাই। হয়তো যদি দেয় তাহলে হয়তো থাকে। তো যেটা হচ্ছে যে যেহেতু তারা পদ্মার চরের বাইরের লোক না, তাহলে তো তারা তাদের জাতীয় খাবার খিচুড়ি দিবে, বাসমতি চালের কাচ্চি তো আর দিবে না, তাই না? এরপরে তিশার মতো বিয়ের গেটের সামনে গেছে, মানে ওই মাল্টি নোংরা আর কি, গিয়ে দাঁড়ায় আছে যাতে করে একটু ভিডিও করা যায়। এতগুলা মুরব্বির সামনে দিয়ে হাইটা সেজে গেছে ওইখানে, তাও আবার মাথায় কোনো কাপড় দেয় নাই। মানে ওই যে গার্মেন্টসের ওয়ার্কাররা যেরকম ওই একটা উপরে ঝুঁটি বাইন্ধা রাখে, দুই সাইডে ওন্না ফালাই নিয়ে যাত্রা দলের মতো করে যেরকমভাবে যায়, সেরকমভাবে গেছে। শুধু শারমিন না, সেখানে সাদিয়া ছিল, মাসুদ ছিল, তেলাপোকা বেল্লালো ছিল, আছে সেখানে ভিডিও করার জন্য, মানে যাতে করে একটু ভিডিও করতে পারে, যা ইনকাম করছে সেগুলো যাতে উঠাইতে পারে, মানে যা খরচ করছে সেগুলো জানি উঠাইতে পারে। তো শারমিনের সাজ দেখে অনেক মানুষ দেখলাম যে অবাক হয়ে তাকায় রয়েছিল যে এটা আবার কোন জোকার আসছে। আসলে এরকম যে সাজগোজ হয় বা এরকম যে সাজগোজ মানে মানুষ করে, এটা দেখা তারা অবাক হয়েছে যে এরকম আর কি একটা জামা পরছে, সেটা তো দেখছেন আপনারা, তাই না? যে ওই রকম জামা কাপড় 2024 সালে আইসা কেউ পরে কি না জানি না, আমার কাছে এরকম বা আমার এরকম অনেক দর্শক আপুরাও বলছে যে এরা মানে শারমিন মিম মানে এরা এখন যেই সমস্ত জামা কাপড়গুলা পরছে বা পরতেছে, সেই সমস্ত কাপড়গুলা বা জামা কাপড়গুলা 2015 সালে থেকে পরে আসছে তারা। তো এখন আর এগুলার কোনো চল নাই। তো তারা কি করে, ওই যেই সমস্ত জিনিসগুলা আসলে চল নাই মার্কেটে, তারা এখন ওগুলা আইনা আবার আপডেট করার চেষ্টা করতেছে। তো ওদিকে আবার তানজিলাও কিন্তু ওই যে সমস্ত বিছানার চাদরগুলা মনে করেন যে এখন সে ব্যবহার করে, সেই সমস্ত চাদরগুলা কিন্তু আমি নিজেও পর্যন্ত কিন্তু ওগুলা আরও 2-4-5 বছর আগে ব্যবহার করে আসছি। তো এগুলাই হচ্ছে যে আমরা ব্যবহার করে ফালাই দিছি, সেগুলাই আসলে উঠায় তারা নিতেছে। আচ্ছা, আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন আসলে ওই আরও কথা আছে যেহেতু পারবো না। এখন আমি একটু দেওয়ানবাগির কথা বলি। দেওয়ানবাগি হইতেছে কি, দেখেন, মানুষ আসলে জামাই নিয়া যদি বাবার বাড়ি যায় তাহলে জামাই নিয়ে যায় বা জামাই নিয়ে সব জায়গায় ঘুরতে যায়। আর আমাদের এই দেওয়ানবাগি মানে আপনাদের এই দেওয়ানবাগি শুধু রাব্বিকে নিয়ে মানে দেবরকে নিয়ে ঘুরতে যায়। আসলে কি বলবো, এখান থেকে আরও বেশি শিওর হওয়া যায় যে রাব্বি কিন্তু আরিফের ভূমিকা পালন করতেছে, আরিফের দায়িত্ব পালন করতেছে। যেহেতু মনে করেন যদি এরকম যাওয়া ব্যাগ টানা আর ইত্যাদি যদি এটা যদি রাব্বির দায়িত্ব হয়ে থাকে, তাহলে তো ওই বাচ্চা দেওয়ার দায়িত্বটাও রাব্বির, তাই না? তাহলে কিন্তু আমার ওই আন্দাজ কিন্তু ব্যাটে বলে মিলে গেছে। তো বাচ্চাটা আসলে কার সেটার হিসাবটা পরে দিই। আর এগুলা মানে কি বলবো, 100 বার বলছি আর বলতেও ইচ্ছা করে না যে যারা কিনা এত ট্রাই করার পরে বাচ্চা হয় নাই, পদ্মার চরে যাওয়ার পরে বাচ্চা হয়েছে, কোথা থেকে আসছে এটা নাই বললাম। তো যেটা হচ্ছে যে একটু বক্তৃতা দিল, মানে কোনো একটা দল নিয়ে কথা বলল, এটা সেটা হ্যান ত্যান হাবি যাবি। দেখেন, ও আসলে কি জানি যে কিনা নিজের মেয়ের বা নিজের সন্তানের বা নিজের মানে দুইটা যে বাচ্চা, সেই বাচ্চা দুইটার খেয়াল রাখতে পারে না, বা নিজের যে একটা বড় মেয়ে আছে সেই মেয়ের কোনো রাখতে পারে না, সে আবার গেছে যে রাজনৈতিক ব্যাপারে কথা বলতে। তো এটা হয়েছে যে কয় না যে নিজের খায়া বনের মোষ তাড়ানো। আরে তুই আগে তোর বাচ্চাটারে দেখ, তোর মেয়েরে দেখ যে তোর মেয়ের কী লাগে বা তোর মেয়ে কী করতে চায় না করতে চায়, বা
কি একটা আশেপাশে আছে না, তো সেটা না করে সে গেছে আরেক ব্যাপারে কথা কইতে। এতদিন কেন কথা বলে নাই? নাকি সেও এখন টাকা খাইছে? কারণ এখন তো এই কয়েকদিন যাবৎ যা দেখতেছি অনলাইনে যা শুরু হয়েছে যে ইনফ্লুয়েন্সাররা নাকি টাকা খাইছে বা কে জানি টাকা দিছে। আসলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আর এরকম একটা ভিডিও আমার কাছে আছে যেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিবনি। তো যাই হোক, এখন আসলে এই কথাটাতে বা ইয়াতে না যাই। ও মানে এতদিন পরে আসছে যে ডালে বাগার দেওয়ার জন্য, ডাল রান্না করা হয়ে গেছে, এখন সে ডালে বাগার দিতে আসছে। তো এটা তো আমরা মানবো না। যাই হোক, বাদ দিই, এখন একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা কই। সেটা হচ্ছে যে মেকআপ ভুতুরি একটা পরিবার কিভাবে নষ্ট করে তার মেকআপ ভুতুরিরে দেখলেই বোঝা যায়। মেকআপ ভুতুরি একটা ছেলের বউ বা একটা বাড়ির মেয়ে হিসাবে মেকআপ ভুতুরির ভিতরে সেরকম কোনো কিছু নাই। আপনারা দেখেন যে এই যে একটা মায়ের বুকের থেকে সন্তানকে আলাদা কইরা দেওয়ার কতখানি সেটা আপনারাই দেখতে পারতেছেন। সানিরেও এর আগে চেষ্টা করছিল অনেকবার করে করার জন্য বা সানিকে দিয়ে পা চাটানোর জন্য, কিন্তু সেটা আসলে পারে নাই। এটা ব্যর্থ হয়েছে, হয়তো নিজের খাইচ্চত গুণে ব্যর্থ হয়েছে। যেহেতু সানির সাথে এক প্রকার লাগালাগি বা ঝগড়া করা যাওয়ার পরে, অনেকবার গেছে, যাওয়ার পরে যখন এই বাচ্চাটা পেটে আসছে, সে পেটে আসার পরে সে নিজে থেকে যখন সানির কাছে আবার ব্যাক করছে, তখন থেকেই কিন্তু সানির মনে সন্দেহ যে এটা কি। এর কারণে কিন্তু সানি কিন্তু ওর কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছে। তো এখন যেটা হচ্ছে যে মানে এখন সে এই বুড়ি বয়সে বাবুকে খেলা শেখায়, মানে কচি বাবুকে খেলা শেখায়। সে তো একটা বুড়ি, তো কচি বাবুকে খেলা শেখায় কীভাবে খেলাধুলা করতে হয় মাঠে ঘাটে এখানে সেখানে। আর এই বেকার বাবু ওর জীবন আসলে টানতে টানতে যাবে আরেকজনের মেয়ে টানতে। কারণ দেখেন, একটা পুরুষ মানে যেখানে আমরা যদি বা মায়েরা কি করে সন্তানকে রেডি করে দেওয়ার পরে দেখা যায় কি জুতা টুতা সব কিছু পরায় দেয়, সেখানে এই কামলা কি করে, কামলা বাবু নিজে থেকে আসলে গিয়া জুতা পরায় দেয়, বাবুকে আরও হুকুম দেয় জুতাটা পরায় দাও, খাওয়াই দাও, গেঞ্জি পরাই দাও। মানে বাবু হচ্ছে মহিলা আর ও হইতেছে বেটা। তো বাবুর তো এটা আসলে যেহেতু ভাদাইমা, তো ভাদাইমারা তো চাই যে বোর যদি একটু সেবা যত্ন করতে পারি, তো সেই হিসাবে যদি একটু টানাটানি করা লাগে করলাম, সমস্যা কোথায়? সমস্যা তো নয়। আর বাপ মা তো এদের কাছে কোনো ম্যাটার করে না যে বাপ মা ম্যাটার করে বা ম্যাটার করে। যত আবেগ দেখাবে এরা অনলাইনে, যত আবেগ দেখাবে এরা গিয়া মানে ওই ক্যামেরার সামনে, যত মানুষের সামনে, এদের আসলে বাস্তবে একজনের সাথে আরেকজনের কোনো একটা সম্পর্ক নাই। তো এই যে খিচুড়ি খাওয়া বা খিচুড়ি পার্টি, তো এই খিচুড়ি পার্টিটা একটা জিনিস দেখেন যে দেওয়ানবাগি গিয়া মেকআপ ভুতুরিরা ডাক দিছে, ডাক দেওয়ার পরে গিয়া মেকআপ ভুতুরি উঠে আসার পরে খিচুড়ি বাড়াবাড়ি করতেছে। তো ওই খিচুড়ির যে মানে খুকি কি করছে, খুকি ওইখানে কিন্তু শুটকি ভর্তা করতেছিল। তো শুটকি ভর্তা করার সময় খুকি এমনভাবে চ্যাগা দিয়া মানে বসছে ওই জায়গাটায়, আসলে মানে কী কম। এখানে ছিল কয়েকজন পুরুষ ছিল, তো সেখানে শাশুড়ি থাকে সেটা একটা কথা, ননদ থাকে সেটা একটা কথা, যা রইছে। কিন্তু সেখানে এতগুলা পুরুষ, সেখানে রাব্বি ছিল উপস্থিত, নিজের জামাই তো আছে, বোলা তো আছে। আরে বাবা, আর বোলার খাওয়ার অবস্থা দেখছেন? মানে এরকম বড় একটা কইরা ইটের মতো করে, পাথরের মতো করে গোল গোল করে মুখের মধ্যে নিয়ে টুপুস করে গিলে ফেলে চাবায়ও না। যে মানে আমি খালি অবাক হয়ে যাই, এদের খাবার সিঁড়ি এরকম কেন, এরা কি এইভাবে খায় কেন? আসলে খাবারটাও তো একটা মানুষের আর্ট, তাই না? এখন খাবারটাও যদি এরকম টুপুস করে নিয়ে, মানে কেমন কামলা, কেমন অবস্থা! রে আল্লাহ, এগুলা কি কিছু শিখায় নাই? মানে আর কি কম, ভাত খাইতেছে, সে ভাত খাওয়ার বা খিচুড়ি খাইতেছে, ওইখানে একটা ঝাড়ু রাইখা দিছে। মেকআপ পুত্রী কিন্তু ওইটা নিয়ে বলছে যে এই ঝাড়ুগুলা খালি এখানে। তো যেটা কইতেছিলাম যে খুকি এমনভাবে চ্যাগা দিছে, তো চ্যাগা দেওয়ার খুকির মানে মনে হইতেছিল কি যে ওইখান দিয়ে কিছু একটা যাবে, একটা পা ঢুইকা যাবে। আমি আপনাদের একটা কমেন্ট দেখাই।
কমেন্টে লিখছে যে আপু মিমের ব্লগে দেখেন খুকি কত বড় ফাঁক করে বসছে, সারা রাত ফাঁক করে থাকতে থাকতে এখন দিন দুপুরে ফাঁক করে থাকে, যাতে যার যখন খুকি ঢুকে যেতে পারে সামনের পাটাটাও ঢুকানো যাবে। এত বড় ফাঁক বাপ্পি থাকলে ঠিকই ঢুকাই দিত। তো এই যে এই সমস্ত কমেন্টগুলা মানুষ কেন করে? এদের খাচ্চত গুণে করে। আর বাপ্পির সাথে তার যে কি একটা রসিক বা রসালো সম্পর্ক রয়েছে, সেটা তো আসলে আমরা জাতি সবাই জানি যে বাপ্পির সাথে কি, বাপ্পির আদর যত্ন খেদমত সব কিছু এই খুকির দ্বারাই হয়ে থাকে। যেহেতু খুকি ওইবার কোনো আদর যত্ন করতে পারে নাই, তাই বাপ্পি রাগ হয়ে চলে গেল। ওরে বাবারে বাবা, খুকির হাতে আদর ভালোবাসা পায় নাই, ভাত পায় নাই। তো এগুলার আসলে আদব কায়দা কখনোই হবে না, কখনোই ছিল না, বা থাকবেও না, হবেও না, জীবনেও হবে না। এদের সন্তানেরা বড় হইতেছে, এদের সন্তানেরাও এদের মতোই হবে। কারণ যেই পরিবেশে বড় হয়, যেই পরিবেশে মানুষ হয়, সে কিন্তু সেই পরিবেশটাই শিখে, এর থেকে আর ভালো কোনো কিছু শিখে না। আর যেহেতু মেয়ের মা, সেই হিসেবে কিন্তু চলাফেরাও সেরকমই হইতে হবে। কিন্তু না, তা না কইরা চলতেছে ফিরতেছে, হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? মানে আমাকে তো কেউ কিছু পড়ে না। এদের জীবনযাত্রা না ওই পদ্মার চরে সীমাবদ্ধ। এরা আর কোথাও, বাহিরের কোথাও গিয়ে কিন্তু খাইতে পারবে না। যেমন ধরেন তিশা পদ্মার চর থেকে মনে করেন ঢাকা শহর আসছিল, ওই যে পদ্মার চরে যেরকম ভাবসাব গেট আপ, সেই ভাবসাব গেট আপ কিন্তু তিশার এখন পর্যন্ত রয়েছে। আর এই গেট আপ সেট আপ নিয়ে গেছে মালয়েশিয়া, সেখানে গিয়েও কিন্তু ওই পদ্মার চরের গেট আপই নিয়ে রয়েছে। কারণ ওই যে ছোট থেকে ওই পরিবেশে, ওই নোংরামিতে, ওই ইয়াতেই বড় হয়েছে, ফটকামিতেই বড় হয়েছে, যেই কারণে কিন্তু এখন পর্যন্ত ওর এই অবস্থা। ওইদিকে রাজমিস্ত্রি, বাদাইম্মা রাজমিস্ত্রি, সেই রাজমিস্ত্রি কালকে একটা ভিডিও দিল। সেই ভিডিওর মধ্যে উল্লেখ করলো যে মায় আমাকে আলাদা করে দিবে, যেই কারণে সব কিছু করতেছে। হ্যাঁ, তারপরে গিয়ে মায় সারাদিন ঝগড়া করে, ক্যাটর করে, এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও বানাইছে। তো ওর মা বেসিক্যালি কাপড়গুলা গুছাইতেছিল। ওর মা বলতেছিল যে মেহমান আসবে, জায়গার দরকার আছে, ঘুমানো টুমানোর ব্যাপার স্যাপার আছে, বা একটা যেহেতু প্রোগ্রাম আছে, তো সেই হিসেবে ওর মা মনে হয় ওই ঘর দরজা গুছানোর চেষ্টা করতেছে। যেহেতু ওদের আসলে এত রুম নাই, 2টা রুম, তো 2টা রুম যদি বস্তির মতো করে বানায় রাখে, তাইলে সেইখানে তো আর মানে থাকার উপযোগী হয় না, তাই না? তো ওর মা কিন্তু এটা গুছাইতে নিছে। এখন ওই কথাটারে ও কি করছে, ওই কথাটারে ও মানে এমন মিথ্যা একটা টাইটেল দিয়ে ভিডিও বানায় মানে খালি দেওয়ার সাথে সাথে ভিউ। তো এই রাজমিস্ত্রি আমি কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করছিলাম যে এই রাজমিস্ত্রি না, মনে করেন যে এই যে বাপ্পি বলেন, বলেন, বেল্লাল বলেন, বা এই ব্যাপারী পরিবারের যত ফটকা আছে, এদেরকেও হার মানাবে এই রাজমিস্ত্রিটা। কারণ এর কথাবার্তায় মনে করেন একবার শুদ্ধ কথা, হ্যাঁ আপনাদের আপু বলেছে এইরকম সেইরকম, হ্যাঁ আপনাকে আপু আবার কইতাছে এইরকম সেরকম। একটা ভিডিওর মধ্যে 2 রকম কথা, একটা শুদ্ধ, একটা অশুদ্ধ, তারপরে আবার মানে ঠোঁটের অবস্থা, চেগানো, সুরত, সব কিছু মিলে না এই যে বাপ্পিরেও হার মানায় ফেলবে। এই বাটপাটটা বাপ্পিরেও হার মানায় ফেলবে। বেল্লালের কথা তো বাদ দিলাম, ওই তেলাপোকা বেল্লাল দাঁত মাজে না কিছু না, ওর তো ওইরকমই স্বভাব, কারণ ও তো চিটার পরিবার। তো এ তো আর ওই পরিবারের কেউ না, বা ওই রক্তের কেউ না, বা বাপ্পিও না। কিন্তু দেখেন বাপ্পিও সেই লেভেলের, আর বাপ্পিরও টপকায় যাইতেছে এই রাজমিস্ত্রি। চিন্তা করছেন যে কত বড় একটা মিথ্যা কথা বলছে। আর ওর মার অবস্থাটা দেখছেন, খালি বলে সারাদিন কয় ক্যাট 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 খ্যাট খ্যাট করে। ওর কোথায় কোন কমেন্টে মানুষ সারাদিন এই কমেন্টটা করছে, আমি একটু জানতে চাই যে কোথায় কোনখানে বলছে। আর মহিলা মানুষ এইরকমভাবে কথা বলবে কেন? যখন ছেলে ভিডিও করে তখন একটু সাবলীলভাবে থাকতে পারে না? সারাদিন ক্যাট ক্যাট ঘ্যাট ঘ্যাট করুক, সেটা নিজের আড়ালে করুক, তাই না? তো ওইখানে ওই মহিলাও ক্যাটক্যাট খ্যাটক্যাট করে, কারণ ওই মহিলা ওই সেম কোয়ালিটির সেম মানুষ। যে মহিলা এতগুলো পুরুষের সামনে বলতে পারে আমি কি সারাদিন ল্যাংড়া থাকি নাকি, আমার বাসায় কি কাপড় চোপড় নেই, তাহলে ওই মানুষটা বা ওই মহিলাটা কোন লেভেলের, কোন জায়গার মানুষ, সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করে বললেন তো আমাকে।
আচ্ছা, তো সব কথা বাদ, এখন একটু বাংলাদেশি ব্লগার অন্তুকে নিয়ে কথা বলি। আমি মূলত আসলে নতুন কাউরে আর যোগ করতে চাইতেছিলাম না, কারণ এমনিতেই অনেক আসামি আছে, যে আসামিগুলাদেরকে নিয়ে কথা এমনিতে বলতে পারি না, এর মধ্যে আবার নতুন যদি কেউ অ্যাড হয় তাহলে আরও সমস্যা হয়ে যায়। তো যাই হোক, ওনার আসলে নতুন একটু ভিডিও আসছে যেহেতু চোখের সামনে পড়ছে, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, নোংরা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই নোংরা আছে। নোংরা শুধু এক জায়গায় না, আর নোংরা শুধু ব্যাপারী পরিবারের মধ্যে না, নোংরা বাইরেও আছে। তো আসলে ব্যাপারী পরিবারেরগুলো দেখা যায়, ব্যাপারী পরিবারেরগুলো যদি কিবরিয়া বা ভিকটিম ফাদার যদি না এসা ইয়াতে বলতো, ইউটিউবে বলতো, তাহলে হয়তো কি আপনারা বা আমরা না মনে করতাম কি কত ভালো, কত ভদ্র ব্যাপারী পরিবারের লোকরা। আমি তিশার একটা ভিডিও দেখছিলাম, যেখানে শারমিনকে যখন বিয়ে করায় আনছিল, তখন তিশা একটা গোল্ডের দিছিল, মেবি মনে হয় যে কানের জিনিস বা এরকম কিছু দিছিল। আমি ওই ভিডিওটা দেখে মনে করছিলাম কি ওরে বাবারে বাবা, তিশা কত ভালো হিজাব টিজাব পরা, হ্যান ত্যান পরা। তো এখন না ওই যে রোস্টিংয়ে আইসা দেখলাম যে এত মনে করেন যে পুরা মাকাল ফল। তো এরকমই আর কি। তেমনি ফাতেহাকে নিয়ে অনেকে অনেক চিন্তাভাবনা করতেন। তো ফাতেহার ইতিহাস জানার পরেও ফাতেহার সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়ে গেছে, তাও এটা কিন্তু ভিকটিম ফাদারের উসিলায়। তো সেরকমই এখন যদি অন্য কোনো ফ্যামিলিকে নিয়ে, ধরেন অন্য কোনো ফ্যামিলির সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা যে ওই ফ্যামিলিটা ভালো, কিন্তু ওই ফ্যামিলির লোকই যদি আইসা কোনো কিছু বের করে দেয় যে এরকম সেরকম ওরা, তাহলে কেমনটা লাগবে? আপনারা আবার বকাস খাওয়া যাবেন না? তো সেরকমই দেখেন, বাংলাদেশি ব্লগার অন্তুকে নিয়ে একটু কথা না বললেই হয় না। ওনার চাস্তো বোন হচ্ছে গিয়ে ওই যে ডিজে বুড়ি না কি বুড়ি জানি, নূর, বাংলাদেশি ব্লগার নূর। তো এই চ্যানেলটা মূলত এদের দুই বোনের চ্যানেল, মানে প্রথম চ্যানেল যেটা আর কি, বাংলাদেশি ব্লগার নূর খুলে দিছিল অন্তুকে। তো এই অন্তুকে চ্যানেল খুলে দেওয়ার পর একটা ইউটিউবে কিন্তু একটা বড় থাকে কি, যে কেউ যদি কাউরে সাপোর্ট করে না, অল্পতেই সে কিন্তু করতে পারে, শাইন করতে পারে ইউটিউবে। আর যদি না করে না, তাহলে অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, বা এক সময় হাল ছাড়া দিতেও ইচ্ছা করে যে দূর আমি আর ইউটিউব করব না। তো সেরকমই একটা সাপোর্ট ছিল, বড়সড় সাপোর্ট ছিল এই বাংলাদেশি ব্লগার নূর। তো বাংলাদেশি ব্লগার নূরের সাথে কোনো প্রকার একটা দ্বন্দ্ব হয়, বা এদের সাথে একটা পারিবারিক একটা গ্যামজ্যাম হয়, যে গ্যামজ্যামটা ওর বোন একটা ব্লগের মধ্যে শেয়ার করছিল, যে কোনো একটা কোরবানি ঈদে কোনো কিছু একটা হয়েছিল হয়তো আগে পরে। তো ওর বোন বলতেছিল, মানে ওর বোন যে বিডি ব্লগার পূর্ণা, সে বলতেছিল যে আমার শত্রুরে যদি যখন দেখি তখন গায়ের মধ্যে কিটকিট করে আর থাকতে পারি না। তো ওই যখন শত্রুরে দেখছে, সে তখন সেন্সলেস হয়ে গেছে, রাগের চোটে সেন্সলেস হয়ে গেছে, এরকম একটা কথা বলছিল। তো শত্রু থাকলে ওদের বাড়ির উপরে ওই শত্রু। তো যাই হোক, আমার ওই ভিডিওটার কথা এত ডিটেলসে মনে নাই। তো মাঝখানে এই যে বাংলাদেশি ব্লগার নূরের মেয়ে একটা ভিডিও বানাইছিল, সেই ভিডিওর মধ্যে বলছিল যে আমাদেরকে দিয়ে চ্যানেল খুলে নিয়ে, আমাদেরকে দিয়ে এটা সেটা করে, আমাদের করে এখন আমাদেরকেই চিনে না, আরও অনেক কথা বলছিল। ওই ভিডিওটা কিন্তু ছিল। তো এখানে বেসিক্যালি সে করছিল, অন্তুকে বুঝাইছিল। তো এরপরে কিন্তু অন্তু আবার ওই ভিডিওটা নিয়ে একটা কাউন্টার ভিডিও দেয়, যে খ্যাত, থার্ড ক্লাস, ছোট লোক, এটা সেটা নিয়ে কিন্তু মানে খালা ভাগ্নির মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তো এই দ্বন্দ্ব হওয়ার আগে যে বললাম যে ওদের আসলে বাড়ি থেকেই একটা ফ্যামিলিগত সমস্যা ছিল, যে সেই সমস্যার কারণেই কিন্তু এখন ইউটিউবে এই সমস্যা হচ্ছে। তো এরকমই মাঝে মধ্যে অন্তু মাঝে মধ্যে এরকম ভিডিও দেয়, এরকম করে চুলকানিমূলক কথাবার্তা, এটা সেটা বলে, ওরা নাকি কে বলে, এই জিনিসগুলো নিয়ে কথা বলে। তো এখন হইতেছে যে দেখেন, যখন ওর 50,000 সাবস্ক্রাইবার ছিল বা সাবস্ক্রাইব হয়েছে, তখন কিন্তু নিয়ে, নূরকে নিয়ে ভিডিও করছিল। তো এখন যেহেতু 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তো সেই হিসাবে যদি ও কেকটাও না কাটতে পারতো, তাহলে কিন্তু ও ভিডিও কলে ফোন কইরা কথা বলতে পারতো,
ঠিক আছে। আর সেটা কিন্তু দর্শকদের সামনে কিন্তু শেয়ারও করতো যে দেখো আমি আপুর সাথে কেক কাটতে পারিনি তো কী হয়েছে, আমি আপুর সাথে আমার এই দিনে কথা বলছি। সে কিন্তু ওইটা শেয়ার করে না, সে বলতেছে যে হ্যাঁ আমি আপুর প্রতি অনেক কৃতজ্ঞ, আপু যদি এটা সেটা না করতো বা আপু যদি আমাকে সাপোর্ট না করতো আমি এত দূর আসতে পারতাম না, হ্যান ত্যান এটা বলতেছে। তো কি হয়েছে না হয়েছে ওইটা পরের কথা, ওটা কেউই জানে না, কারণ ওরা মানে এমনই মিটকা শয়তান, মানে এরা আর কি এমনই মিটকা শয়তান, এদেরকে ধরার মতো কোনো স্কোপ নাই। যদি ওদের আশেপাশে, ওদের বাড়ির আশেপাশের মানুষকেও জানাইতো তাহলে হয়তো কি আমরা জানতে পারতাম। এখন আমি বলি যে যদি কেউ থাকেন ওই গ্রামের, হয়তো আমার ভিডিওটা দেখবেন, দেখে একটু এই কিছু যদি ইনফরমেশন দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। তো এই অন্তুকে দেওয়ার পরে অন্তু যখন উঠে গেছে তখন কিন্তু এই অন্তু আবার নিজের বোনকে দিয়ে কিন্তু একটা চ্যানেল খোলাইছে, নিজের বোনকে কিন্তু সাপোর্ট করছে, যে কারণে নিজের ছোট বোনটা যে কিন্তু এখন মনে করেন যে একলা থাকে, হ্যান ত্যান মানে করে, এমনভাবে দেখায় যে সে কোনো এলিট পার্সনের মেয়ে, অথচ ওর বাবা কিন্তু একটা হচ্ছে গিয়ে গাড়ির মেকার। তো একজন গাড়ির মেকারের মেয়েদের কত টাকা থাকতে পারে বা কত টাকা হয়, বা একটা গাড়ির মেকারের কত টাকা হয় যে ঢাকা শহরে মেয়ে একা ফ্ল্যাট নিয়ে থাকে, সেই রুমের মধ্যে এসি থাকে, মানে এ টু জেড একটা সংসারের মতো করে থাকে, মানে কত টাকা হইলে মেয়েকে ঢাকায় পাঠায় দিতে পারে। তো সব কিছু কিন্তু ইউটিউবের টাকায়। আর এই ইউটিউবে প্রথম যদি নূর না আনতো তাহলে কিন্তু হইতো না, তাই না? তো এই জিনিসগুলো যখন ভুলা যাওয়ার পরে কি করে, দুই বোনে পাল্টাপাল্টি ভিডিও বানায়, মানে নূরকে নিয়ে ইচ্ছা মতো আর কি ধচা ভাঙ্গা কথাবার্তা বলে, অনেকবার বলছে, অনেক ভিডিওতেও আছে যে এরা আসলে মানে নূরকে নিয়ে কিভাবে কথা বলতেছে। এখন আমার কথা হয়েছে কি, যেহেতু মানুষকে ইগনোর করা শিখছো তোমরা, ইগনোর করো, তো সেই ক্ষেত্রে মানুষে এতটাই অবহেলা কইরো না। কারণ যে মানুষকে দিয়া তোমাদের রুটি রুজি আসতেছে, বা যে মানুষের উসিলায় তোমরা আজকে ইউটিউবের মতো জায়গায় একটা জায়গা করে নিতে পারছো, তো আমার মনে হয় না যে তোমাদের এত কথা বলার কোনো দরকার আছে। তোমাদের কিছু বললেই বলো যে আমাদের পার্সোনাল ম্যাটার তখনই থাকে যখন ঘরের মধ্যে থাকে, আর পার্সোনাল ম্যাটার তখনই থাকে না যখন ঘর থেকে সব কিছু বের হয়ে যায়। তো তোমাদের কাহিনী তোমরা নিজেরাই বলো, বলে সারা আবার নিজেরাই পার্সোনাল বলো, মানে এক মুখে কয় কথা বলো, এটা ঠিক না। যাই হোক, আরও অনেক ডিটেলসে আরও অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যেই কারণে আমি আসলে বলতে পারতেছি না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।